এমন কি হয়েছিল যে পৃথিবী একদিন এতটাই গরম হয়ে গেল যে মানুষ পৃথিবীকে ঠান্ডা করতে গিয়ে পুরো পৃথিবীকেই জমিয়ে ফেললো। পৃথিবীতে কোনো প্রাণ আর বেঁচে রইলো না। মানুষদের বসবাস করা পৃথিবী আর মানুষের বসবাসের যোগ্যই থাকলো না। উইলফোর্ড নামের এক বিজ্ঞানী এক অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্পেশাল ট্রেন আবিষ্কার করে। আর এই ট্রেনটা নাকি কখনো থামেনি। 17 বছর ধরে পৃথিবীর কিছু বেঁচে যাওয়া মানুষদের নিয়ে এই ট্রেনটা ছুটে চলেছে। এই ট্রেন থামলেই নাকি এই ট্রেনে বেঁচে থাকা মানুষদের মৃত্যু ঘটবে। এই ট্রেনে অনেকেই রহস্যজনক চরিত্র আছে। আর এই 17 বছর ধরে ট্রেনে থাকা মানুষদের সাথে অনেক ঘটনা ঘটতে থাকে। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা শুধু অ্যাকশন বা সায়েন্স ফিকশন নয়, এটা একটা অসাধারণ মুভি। এই মুভির শেষটা দেখলে এই মুভির গল্পটা কিছুদিন আপনার মাথায় ঘুরপাক খাবে। সিনেরিও এক্সপ্লেনেশন প্রেজেন্ট স্নো পিয়ার্সার 2013 এটি সাই-ফাই দারুণ মুভি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি, যার রেটিং 7.1 আউট অফ 10 এখনো পর্যন্ত আছে। আসুন ঘুরে আসা যাক সেই ট্রেনে। এমন কি হয়েছিল যার জন্য পৃথিবী পুরো বরফে ঢাকা পড়ে মানব সভ্যতা একেবারে ধ্বংস হয়ে যায়? কাহিনী শুনলে চমকে যাবেন, কারণটা পরে বলছি। আগে মুভি কাহিনীর মধ্যে যাওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি দূরে একটা ট্রেন বরফের মাঝখান দিয়ে ছুটে আসছে। এখন সালটা 2031। ট্রেনটি অনেকটাই লম্বা ছিল আর এই ট্রেনটি বানিয়েছে ধনী শিল্পপতি উইলফোর্ড, যাকে এখনো পর্যন্ত এই মানুষগুলো চোখেও দেখেনি। এই ট্রেনে স্কুল, হসপিটাল, পার্লার সবকিছুই মজুদ আছে। তবে কেন এই শেষের বগির মানুষরা অন্ধকার জানালাবিহীন বগিতে পশুদের মতো থাকছে? কেনই বা তারা খাবার পাচ্ছে না? আসলে মানুষদের পুরোটি পৃথিবী দাও বা একটা ট্রেন দিয়ে দাও, মানুষের স্বভাব কিছুতেই বদলাবে না। মুভির ভাষায় বলি, এই শেষের বগিতে সমাজের নিচু স্তরের গরিব মানুষদের রাখা হতো। এই গরিব মানুষরা না পায় খাবার আর না পায় আরাম। আর মাঝখানে ছিল গাছপালা, মাছ, মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হতো। পৃথিবীর স্বাভাবিক অবস্থায় ফিরে এলে মানুষের বাঁচার জন্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার সেগুলো সংরক্ষণ করে রাখা হতো। এই ট্রেনে প্রথমের দিকে থাকতো সমাজের উচ্চবিত্তশীল মানুষরা। এই ট্রেনে ধনী মানুষরা ওয়াইন, পার্টি, স্কুল এবং হসপিটাল সবকিছুর সুবিধা পেয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছে, কারণ এরা ধনী মানুষ। এই ট্রেনের মালিক হলো উইলফোর্ড, আর এই উইলফোর্ডকে এখনো পর্যন্ত এই অসহায় মানুষগুলো চোখে দেখেনি। এনার নাম কার্টিস, যাকে আমরা সবাই ক্যাপ্টেন আমেরিকা নামে চিনি। কার্টিসের কাছের বন্ধু হলো এডগার, আর এই অসহায় মানুষদের লিডার হলো গিলিয়াম। এই মেয়েটি তানিয়া। এই অসহায় মানুষদের এত খারাপ ভাবে থাকতে হতো যে এমন অবস্থায় একটি কুকুরকেও রাখা হতো না। নিম্নবিত্ত মানুষদের খাবার উপযোগ্য খাবার এখানে দেওয়া হতো না। দিনে একবার উইলফোর্ডের গার্ডরা এসে একটা কালো কেকের মতো খাবার দিয়ে যেত। এই মানুষরা এই খাবারটিকে প্রোটিন বার বলতো। প্রত্যেকটি প্রোটিন বারে একটি করে ক্যাপসুল কার্টিস পেত, তাতে একটি গোপন মেসেজ লেখা থাকতো। আর এই অসহায় মানুষরা মনে করতো এই মেসেজ ট্রেনের সামনের বগির কেউ একজন পাঠায়। একই মানুষরা নিজেরা আত্মীয় স্বজন হারিয়ে সর্বহারা, আর তার উপর চলতো এদের উপর অমানবিক অত্যাচার। এরা সবসময় ভয়ে তটস্থ হয়ে থাকতো, আজকে না জানি এদের সঙ্গে কি অত্যাচার অপেক্ষা করছে। এভাবে থাকতে থাকতে প্রতিটি মানুষের মনে রাগ জমতে থাকে, আর এই রাগ এক বড় যুদ্ধের কারণ হয়ে যায়। এখন এই মানুষগুলো মুক্তির দিশা খুঁজছে, আর একদিন এই ট্রেনের উপর এই মানুষরা কবজা করবেই। তাই এরা প্ল্যান বানিয়েছে যে ট্রেনের ইঞ্জিনে পৌঁছানো। ইঞ্জিন দখল করতে পারলে সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে। আজ রাতে উইলফোর্ডের কিছু গার্ড আসে, আর এই গার্ডদের নাকি নির্দিষ্ট হাইটের কিছু বাচ্চা দরকার। আসলে মাঝে মাঝে গার্ডরা এসে এই অসহায় মানুষদের বাচ্চাদের মেডিকেল চেক আপের নাম করে নিয়ে যেত, কিন্তু সেই বাচ্চারা আর কোনোদিনও ফিরে আসতো না। এই বাচ্চাদের সাথে কি হয় কেউ জানে না। এবারেও গার্ডদের নেত্রী ক্লাউড ফিতে দিয়ে মেপে তানিয়া ছেলে টিমিকে আর অ্যান্ড্রু ছেলেকে নিয়ে যেতে থাকে। তানিয়া চিৎকার করে কাঁদতে থাকে, কারণ তানিয়া জানে তাদের বাচ্চারা আর ফিরে আসবে না। রাগে অ্যান্ড্রু ক্লাউডের নাকে জুতো ছুঁড়ে নাক ফাটিয়ে দেয়। এরপরে দাঁতের দোকান দেওয়া মহিলাকে দেখা যায়। এর মুখে সারাক্ষণ হাসি লেগে থাকলেও এই নরক 20,000 থেকে কম ছিল না। ইনি ম্যানশন উইলফোর্ডের অ্যাসিস্ট্যান্ট। অপরাধের শাস্তি হিসেবে অ্যান্ড্রু একটা হাত লোহার বেড়ি দিয়ে আটকে রাখা হয় 7 মিনিটের জন্য। বাইরের আবহাওয়া মাইনাসে আছে, এই ঠান্ডা সহ্য করা অসহ্য, কিন্তু তবুও এই শয়তান মেসন নামের মহিলা অ্যান্ড্রুর মাথায় একটি জুতো রেখে বলে, তোরা ভুলে যাচ্ছে এই জুতোটা পায়ে পড়ার, এটা মাথায় রাখার না। তেমন তোরাও আমাদের পায়ের নিচে থাকারই মানুষ। মিস্টার উইলফোর্ড তোদের দয়া করে এই ট্রেনে থাকতে দিয়েছে। উইলফোর্ড আমাদের কাছে ভগবানের মতো, আর এই পবিত্র ইঞ্জিনের ওপরও তোদের শ্রদ্ধা করার কথা। তোরা সেটা না করে আমাদের লোকের উপর হামলা করছিস, এত সাহস আসে কোথা থেকে তোদের? এই শাস্তিটা তোদের পেতেই হবে। এদিকে দেখা যায় অ্যান্ড্রুর সেই হাতটা পুরো বরফে পরিণত হয়ে গেছে। এখানেও এদের অত্যাচার শেষ হয়নি। এরপরে গার্ডরা অ্যান্ড্রুর হাতটা বার করে এক হাতুড়ি দিয়ে টুকরো করে ভেঙে দেয়। এই মর্মান্তিক দৃশ্য দেখে গিলিয়াম চুপ করে বসে থাকতে পারে না। গিলিয়াম অ্যান্ড্রুর কাছে আসে, দেখা যায় গিলিয়ামের একটা পা আর
একটা হাত নেই। গার্ডরা গিলিয়ামের দিকে বন্দুক তাক করে, কিন্তু এখানে ম্যাশন একটা ভুল করে কথা বলে ফেলে। ম্যাশন গার্ডদের বলে, এই বেকার বন্দুকগুলো সরাও, এগুলো কোনো কাজের নয়। আর এই কথাগুলো কার্টিস শুনে বুঝতে পারে যে গার্ডদের বন্দুকগুলো ফাঁকা। রাতে কার্টিস হিলিয়ামকে বলে, এবার সময় চলে এসেছে বিদ্রোহ করার, কারণ 4 বছর আগে যখন মানুষ বিদ্রোহ করেছিল তখন গার্ডরা সেই মানুষদের ওপর গুলি চালিয়ে সব গুলি শেষ করে দিয়েছিল। এখন গার্ডরা এই ফাঁকা বন্দুক দেখিয়ে আমাদের ভয় দেখায়। এটাই সেরা সুযোগ সবকিছু দখলে আনার। তারা প্ল্যান করে একটা লম্বা পাইপের মতো অস্ত্র তৈরি করে। কার্টিস জানতো যে মাত্র 4 সেকেন্ডের জন্য সিকিউরিটি 3টে গেট একসঙ্গে খোলে, আর সেই সময় হামলা করতে পারলেই তারা তাদের লক্ষ্যের দিকে পৌঁছতে পারবে। যখন 3টে সিকিউরিটি গেট 4 সেকেন্ডের জন্য খোলে, সেই সময় এরা তাদের বানানো লম্বা পাইপের মতো অস্ত্র নিয়ে এগিয়ে যায় গার্ডদের দিকে এবং কটি গার্ডকে মেরে একটি বগি দখল করে। এবং এই বগির সামনে এসে এরা থেমে যায়, কারণ এই দরজার সিকিউরিটি খুবই শক্ত ছিল, এটা তাদের পক্ষে খোলা অসম্ভব ছিল। তাই একমাত্র নামগো নামে সিকিউরিটি ডিজাইনারই এই দরজা খুলতে পারবে। কার্টিস এবং বাকিরা এক স্লিপিং চেম্বার খুলে দেখে এই নামগো এখন প্রোনেল নামক এক নেশার দ্রব্যে নেশা করে ঘুমাচ্ছে। কার্টিস নামগোকে জাগিয়ে তোলে এবং বলে, যদি তুমি আমাদের হাই সিকিউরিটি গেটটা খুলতে সাহায্য করো তাহলে প্রতি গেট খোলার জন্য আমি তোমাকে একটা করে ক্রোনেল দেবো। নামগো পাশে স্লিপিং চেম্বার খুলে বলে, এটা আমার মেয়ে উই না, আর আমার মেয়ে ছাড়া আমি এই গেট খুলতে পারবো না, কারণ আমার মেয়ের মধ্যে একটি শক্তি আছে, সে গেটের বাইরে কি হচ্ছে সেটা আগে থেকে বুঝে যায়। তোমাদের আমার মেয়েকে প্রয়োজন পড়ে, আর আমি আমার মেয়েকে সঙ্গে নেব, আর আমার প্রতি গেট খোলার জন্য 2টো করে ক্রোনেল চাই। কার্টিস এবং বাকিরা রাজি হয়ে যায়। নামগো সে হাই সিকিউরিটি ওয়ালার দরজাটা খুলে ফেলে এবং তাদের চোখের সামনে তারা এই প্রথমবার প্রকৃতির আলো দেখে। যেহেতু 17 বছর পর তারা আলো দেখছে, তাই প্রকৃতির আলোয় আসার পর তাদের চোখ ঝলসে যায়। কিছুক্ষণ পরেই তাদের চোখ ঠিক হয়ে যায়, কিন্তু বাইরের আবহাওয়ার দৃশ্য থেকে মনে হচ্ছে পৃথিবী থমকে গেছে। ঠিক যেমন 2 বছর আগে আমাদের করোনা ভাইরাস এসে আমাদের পৃথিবীটাকে থমকে দিয়েছিল, ঠিক তেমনই একটা বগিতে ঢুকে কার্টিস পল নামের একজনকে দেখতে পায়। আসলে কিছুদিন আগে এই পলকে উইলফোর্ডের লোকেরা তুলে নিয়ে এসেছিল। কার্টিস এক অদ্ভুত জিনিস থেকে অবাক হয়ে যায়। কার্টিস দেখে হাজার হাজার পোকা মেশিনে পিষে সেই পোকামাকড় দিয়ে কালো প্রোটিন বার বানানো হচ্ছে, আর এই প্রোটিন বাড়ি নাকি কার্টিস এবং শেষের বগির নিম্নবিত্ত মানুষরা খেত। কার্টিসের চোখে জল চলে আসে। উইলফোর্ড এই শেষের বগির মানুষদেরকে মানুষই মনে করে না, এই কথাটা ভেবে কার্টিস থমকে যায়। কার্টিস ব্যাপারটা আর কাউকে বলে না, কারণ ব্যাপারটা বললে হিতে বিপরীত হতে পারে। কার্টিস সেখানে একটি ক্যাপসুল খুঁজে পায়, আর ক্যাপসুলের চিরকুটে লেখা ছিল জল। কার্টিস পলকে ধরে বলে, তুমি তাহলে আমাদের এই ক্যাপসুল পাঠাতে। পল বলে, আমি এগুলো এখানে খুঁজে পাই, আর আমাকে এই প্রোটিন বাড়ি ক্যাপসুল গুলো দিতে বলে। আমি তাই করি, আমি তোমাদের মতো এখানে এই প্রোটিন বার খেয়েই বেঁচে আছি। এবার পরের ভাগে খুলতে যাবে তখনই উইনা বারণ করে, কিন্তু ততক্ষণে নামগো দরজাটি খুলে ফেলেছে। তারা জানতো না যে তাদের জন্য এক মহা মৃত্যু অপেক্ষা করছিল। সেই বগিতে মন্ত্রী মেশনের সাথে কালো মুখোশধারী হাতে উঠার সহ অনেক গার্ড কার্টিসদের কাটার জন্য রেডি হয়েছিল। কার্টিসদের দলের সঙ্গে মুখোশধারী গার্ডদের প্রচন্ড পরিমাণে মারামারি চলতে থাকে। মাঝখানে মেশন বলে ওঠে যে আমাদের ট্রেনটা একটি চিরিনা ব্রিজটা ক্রস করছে। উঠানদারীরা হ্যাপি নিউ ইয়ার বলে চেঁচিয়ে ওঠে। এর কারণটা হচ্ছে এই ট্রেনটা বছরে একবারই এই ব্রিজটা ক্রস করে, আর এই ট্রেনটা ঘুরে এসে এই ব্রিজটা ক্রস করতে 1 বছরের সময় লাগে। তাই এই ট্রেনের মানুষরা এই দিনটাকে নতুন বছর মনে করে, তাই তারা হ্যাপি নিউ ইয়ার বলে এই সময়টাকে সম্বোধন করছিল। এরপর এক লম্বা টানেল আসছে। মেশন এবং উঠানদারীরা চোখে নাইট গ্লাস পরে নেয়। অন্ধকার টানেল আসতে মেশনের কথায় ফ্র্যাঙ্কো এবং উঠানদারী মুখোশ সৈনিকরা কার্টিসদের দলের লোককে নির্মম ভাবে হত্যা করতে থাকে। কারণ কার্টিসরা এই অন্ধকারে মেশিনদের সৈন্যকে দেখতে পাচ্ছিল না, তাই জন্য তারা উল্টে অ্যাটাক করতেও পারছিল না। অনেক অসহায় মানুষ মারা যায়। বাকি মানুষদের প্রাণ বাঁচাতে এক বাচ্চা মশাল জ্বালিয়ে অন্ধকার কাটিয়ে আলো নিয়ে আসে এবং কার্টিস তার বন্ধু এডগারকে হারায়। সবাই একজোট হয়ে যুদ্ধ করে অনেক কষ্টে এই কার্টিসদের দল এই যুদ্ধ জিতে যায়। মেশনকে কার্টিসরা বন্দি বানায়। মেশন কার্টিসদের হাত থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য বলে, আমি ইঞ্জিন পর্যন্ত উইলফোর্ডের কাছে পৌঁছাতে তোমাদের সাহায্য করবো, তোমরা দয়া করে আমাকে মেরো না। কার্টিস ভাবে যেহেতু উইলফোর্ডকে আজ পর্যন্ত তারা কেউ দেখেনি, তাই মেশনের সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তাই জন্য মেশনকে আপাতত কার্টিস মারে না। অন্যদিকে রাতে গিলিয়ামের সাথে কার্টিসের কথা হতে থাকে। কার্টিস গিলিয়ামকে বলে যে আপনি বাকি মানুষদের সঙ্গে থাকুন, কারণ এখানে আপনাকে তাদের দরকার। তখন গিলিয়াম কার্টিসকে বলে, যে ইঞ্জিনের দরজায় ডাব্লিউ লেখা থাকবে তুমি সেখানে উইলফোর্ডকে পাবে, আর তুমি উইলফোর্ডকে দেখা মাত্রই কথা বলার সুযোগ দেবে না, তার আগে উইলফোর্ডকে মেরে দেবে। এই কথাটা শুনে কার্টিসের একটু অদ্ভুতই লাগে। কার্টিস, নামগো, ইয়োনা, গ্রে, অ্যান্ড্রু এবং তানিয়া এই 6 জন বিদ্রোহী ম্যাসনকে বন্দি বানিয়ে বগি পার হতে থাকে। এবার তারা দেখতে পায় যে ভবিষ্যতের জন্য বিভিন্ন ফল সবজির গাছকে সংরক্ষণ করে রাখা হয়েছে একটি বগিতে। এক বিরাট অ্যাকোয়ারিয়ামে নানান মাছ সংরক্ষণ করে রাখা আছে। এই পৃথিবী যখন আগের অবস্থায় ফিরে আসবে তখন এগুলো কাজে লাগবে। অনেক বছর পর কার্টিস সহ বাকিরা প্রাণ ভরে সুস্বাদু খাবার খায়, কিন্তু ম্যাসনকে কার্টিস প্রোটিন বার খেতে বলে। আর
ম্যাসন বাধ্য হয়ে প্রোটিন বার খায়। এরপর এক স্কুলে কার্টিসরা এসে পৌঁছায়। এখানে সমাজের উচ্চবিত্তশীল মানুষদের বাচ্চাদের এক শিক্ষিকা পড়াচ্ছে। তানিয়া আর অ্যান্ড্রু তাদের ছেলের ছবি দেখায়, কিন্তু কোনো বাচ্চাই এই বাচ্চাটির খোঁজ দিতে পারে না। এরপর ট্রেনটা এমন এক জায়গা দিয়ে ক্রস করছিল, সেই জায়গাটা বাচ্চারা বছরে একবারই দেখতে পায়। আসল ব্যাপারটা হলো শেষের বগি থেকে 7 জন মানুষ বাঁচার জন্য এই ট্রেন থেকে বেরিয়ে পড়েছিল, কিন্তু বাইরে এতটাই ঠান্ডা ছিল যে তারা আর বাঁচতে পারেনি। তারা ঠান্ডায় জমে গিয়ে মারা গেছিল এবং তাদের দেহাংশই এই বাচ্চারা দেখছিল। এদিকে রাগমাতা ওয়েটার ট্রেনের 18তম বিশ্ব পদকী উদযাপনে বাচ্চাদের এসে ডিম দিয়ে যায়। সবাইকে ডিম দেওয়া হয়। কার্টিস ডিমের মধ্যে আবার একটা ক্যাপসুল পায়। অদ্ভুত ভাবে চিরকুটে লেখা ছিল রক্ত। তখনই সেই গর্ভবতী শিক্ষিকা ডিমের গাড়ি থেকে বন্দুক বের করে অ্যান্ড্রুকে মেরে দেয় এবং বাকিরা সবাই লুকিয়ে পড়ে। টিভির পর্দায় কার্টিস দেখে ফ্র্যাঙ্কো কার্টিসের শেষের বগি থেকে গিলিয়ামকে ধরে সবার সামনে মেরে দেয়। কার্টিস মানসিকভাবে ভেঙে পড়ে। কার্টিস প্রচন্ড রেগে গিয়ে ম্যাশনকে গুলি করে মেরে দেয়। গিলিয়াম মারা যাওয়ার পর সবাই কার্টিসকে লিডার ভেবে নেয়। তারা সামনে এগোতে থাকে। কার্টিসরা দেখে একের পর এক বিলাসবহুল বগি, হসপিটাল, পার্লার, এই যেন এক আলাদা পৃথিবী। এতদিন ধরে এত কষ্টে এই শেষের বগির মানুষরা অনাহারে বেঁচে আছে, এরা তো আলাদা আরামেই দিন কাটাচ্ছে। ফ্র্যাঙ্কো গিলিয়ামকে মেরে এদিকে কার্টিসের মারার জন্য এগিয়ে আসে। ফ্র্যাঙ্কো এসে কার্টিসকে মেরে অজ্ঞান করে দেয় আর বিচারে তানিয়াকে জখম করে। ফ্র্যাঙ্কো গ্রেকে নির্মম ভাবে মেরে ফেলে। শেষে অনেক কষ্টে কার্টিস এবং নামকো মিলে ফ্র্যাঙ্কোর শ্বাস আটকে দেয় আর এখানে দেখা যায় শয়তান ফ্র্যাঙ্কো মারা যায়। তানিয়া টিমের ছবির দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলে, কথা দাও তুমি আমার ছেলে টিমকে বাঁচাবে। আর কার্টিস তানিয়াকে কথা দেয়। তারপর তানিয়া মারা যায়। কার্টিস, নামগো আর উইনা মিলে উইলফোর্ডকে খুঁজতে চায়, কিন্তু নামগো যেন একটু অন্যমনস্ক হয়ে যায়। নামগো আর ইয়োনা লক্ষ্য করে বাইরের বরফের একটি অংশ উড়ে এসে ইয়োনার হাতে পড়ছে। অবশেষে ডাব্লিউ লেখা ইঞ্জিনের গেটের কাছে এসে কার্টিসরা পৌঁছায়। আর এই ডাব্লিউ লেখা ইঞ্জিন ঘরে নাকি উইলফোর্ড আছে, কিন্তু এই ইঞ্জিন ঘরের দরজা খুলতে নামগো কিছুতেই চায় না। নামগোর আরো অনেক ক্রোনেল চায়। কার্টিসের মাথা গরম হয়ে যায়। কার্টিসের সাথে নামগোর একটু হাতাহাতি হয়ে যায়। নামগো বলে ওঠে যে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি দরজা খোলার জন্য এমন কেন করছো? এখানে কার্টিস নামগোকে তার কিছু অতীতের গোপন সত্যি কথা বলে। কার্টিস বলে, ট্রেনে ওঠার শুরুর দিকে শেষের বগি নিম্নবিত্ত মানুষরা দীর্ঘদিন খাবার না পেয়ে অনাহারে হিংস্র মানুষে পরিণত হয়ে উঠেছিল, আর আমিও হিংস্র মানুষও হয়ে গেছিলাম। খিদে চালায় মানুষ মানুষকে কেটে খেতে থাকে, আর আমিও নিজে অনেক দুর্বল বাচ্চাদের এবং মানুষদের কেটে খেয়ে নিতাম। এডগারের মাকে আমি হত্যা করেছিলাম। খাবারের অভাবে আমি একদিন একটা বাচ্চাকে কাটতে গেছিলাম। তখন সেই বাচ্চাটিকে বাঁচাতে গিলিয়াম নিজের এক হাত কেটে দিয়ে বলেছিল, তোমাদের খিদে মেটাতে আমার সব অঙ্গ তুমি কেটে নাও, শুধু এই বাচ্চাটিকে ছেড়ে দাও। আর সেই বাচ্চাটি কে ছিল জানো? সেই বাচ্চাটি ছিল এডগার। এই বলে কার্টিস কেঁদে ফেলে। গিলিয়ামের এই আত্মত্যাগ আমাকে পুরোপুরি বদলে দিয়েছে। এই মানুষদের জন্য উইলফোর্ডই দায়ী, তাই আমি উইলফোর্ডের মুখোমুখি হয়ে এর জবাব চাইবো। নামগো বলে, আমি দরজা খুলবো, কিন্তু এই ইঞ্জিন ঘরের দরজা না, এই ট্রেন থেকে বেরোনোর দরজা। আমার বিশ্বাস বাইরের বরফের যুগ শেষ হচ্ছে, কারণ আমি একটি ট্রেনের নিচে অনেক দিন ধরে বরফে ঢাকা একটি প্লেন দেখে আসছি, কিন্তু আজ দেখলাম প্লেনের গা থেকে বরফ নেমে গেছে। মানে এখন এই ট্রেনের বাইরে মানুষ বাঁচতে পারবে। আমি আমার মেয়েকে নিয়ে এই ট্রেনের বাইরে যেতে চাই। নামকো বলে, তুমি কি জানো এই ক্রোনেল দ্বারা মারাত্মক বিস্ফোরণ করা সম্ভব? তাই জন্য আমি নেশার অজুহাত দিয়ে এতদিন ধরে ক্রোনেল জোগাড় করে রাখছিলাম। সঠিক সময় আসলে এই ট্রেনের দরজা ভেঙে আমি আর আমার মেয়ে উইনা পালাতে পারবো। নামকো অনেক ক্রোনাল একসাথে দলা পাকিয়ে একটি বোম তৈরি করে এবং সেই লক করা দরজায় গায়ে লাগিয়ে দেয়। এবার এই গল্পটা অন্য মন নিতে চলেছে। এইসব ঝামেলার মাঝে ডাব্লিউ লেখা ইঞ্জিনের দরজা খুলে যায়। শয়তান ক্লাউড এসে কার্টিসকে বলে, তোমার সাথে উইলফোর্ড ডিনার করতে চায়, তুমি আমার সাথে এসো। কার্টিস ইঞ্জিন ঘরে যায়। উইলফোর্ডকে দেখে মনে হচ্ছিল উইলফোর্ড যেন কার্টিসের অপেক্ষায় করছিল। এবার আসছে মুভির মাইন্ড ব্লোয়িং টুইস্ট। কার্টিসকে উইলফোর্ড বলে, আমি গিলিয়ামের কাছ থেকে তোমার অনেক প্রশংসা শুনেছি, কিন্তু তুমি যে এই ইঞ্জিন পর্যন্ত পৌঁছে যাবে আমি আশা করি। গিলিয়াম কি বলেছিল, তোমার সেই জেদ আছে। এই প্রথমবার আমার এই ইঞ্জিন ঘরে শেষ বগি থেকে কেউ আসতে পারলো। আমি টোটালি ইমপ্রেস তোমার উপর। কার্টিস তো এইসব কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায়। কার্টিস বলে, তুমি কি করে গিলিয়ামকে চেনো? উইলফোর্ড বলে, তুমি হয়তো জানো না, এই গোটা ট্রেনের মধ্যে গিলিয়ামই ছিল আমার ভালো বন্ধু। এই ফোন দিয়ে আমি আর গিলিয়াম তো ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। যেমন মানুষ মারা গেলে পৃথিবীতে একটা জনসংখ্যা ভারসাম্য বজায় থাকে, তেমনি আমরা এই ট্রেনেতেও জনসংখ্যা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতাম। ওদিক থেকে গিলিয়াম তোমাদের বিদ্রোহ করার জন্য উস্কে দিত, আর আমিও এখান থেকে লোক পাঠিয়ে তোমাদের মেরে দিতাম। শোনো, মানুষ মারা গেলে তোমরা খাবার পাবে, থাকার বেশি জায়গা পাবে। এমন ভাবেই আমি আর গিলিয়াম মিলে এই ট্রেনের জনসংখ্যার ভারসাম্য বজায় রেখেছিলাম। আমার বোরিং ট্রেনের যাত্রা একদমই পছন্দ ছিল না। একটা দাঙ্গা মারামারি না হলে জীবনটা কি আর রোমাঞ্চকর হয়? তোমাদের লোকদের মৃত্যু দেখে আমি খুবই উপভোগ করতাম। মানে যাকে কার্টিস এতদিন ধরে গুরু মনে করেছিল সেই পর বিশেষত্ব বেরোলো। উইলফোর্ড বলে, আমি ক্যাপসুলটা তোমাদের দিতাম, তাতে যা লেখা থাকতো গিলিয়াম তোমাদের মুশকে দিয়ে সেই সব জায়গাতেই যেতে বলতো, আর আমি এখান থেকে লোক পাঠিয়ে তোমাদের মেরে দিতাম। কিন্তু এবারে একটা ভুল হয়ে গেল।
এটা ছেড়েই না ব্রিজের কাছে যাওয়ার তোমরা সময়ের আগে এই বগিতে চলে আসো, আর মারামারিতে আমার অনেক সৈন্য মারা যায়, এর জন্য আমার অনেক ক্ষতিও হয়, তাই এর ক্ষতিপূরণ হিসেবে গিলিয়ামকে মরতে হয়, আমার কিছু করার ছিল না। এদিকে দেখা যায় নামপুর ওপর বিস্ফোরণের লোক এসে হামলা করে। নামগো বিনকে প্রণাল জ্বালিয়ে গেট ভাঙতে বলে, কিন্তু দেশলাই কই? দেশলাই তো নেই, দেশলাই আছে কার্টিসের কাছে। এইদিকে উইলফোর্ড কার্টিসকে শেষ চিরকুট দেয় এবং যাতে লেখা ছিল ট্রেন। উইলফোর্ড বলে, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি চাই আমার পরে এই ট্রেনটার নিয়ন্ত্রণ তুমি করো। একসময় কার্টিস নরঘাতক ছিল, কিন্তু এখন উইলফোর্ডের কথা শুনে উইলফোর্ডের মতো পিশাচ হয়ে সে বাঁচতে কিছুতেই পারে না। উইলফোর্ডকে কার্টিস এক ঘুষি মেরে চুপ করিয়ে দেয়। উইন্ডা আর কার্টিস ট্রেনের এক পাটাতন খুলে দেখে তানিয়া ছেলে টিমি ইঞ্জিনের ভেতরে বসে কাজ করছে। আসল ব্যাপারটা হলো, ট্রেনের ইঞ্জিনের ময়লা পড়লে বা ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে গেলে কোনো বড় মানুষের পক্ষে তো ঢোকা সম্ভব থাকতো না, তাই শেষের বগি থেকে 5 বছরের ছোট বাচ্চাদের নিয়ে এসে এই কলকবজাগুলোর ময়লা পরিষ্কার করার জন্য একটি নির্দিষ্ট জায়গায় ঢুকিয়ে দিত। এই বাচ্চারা মায়ের কাছে আর ফিরতে পারতো না, কারণ বাচ্চারা বড় হয়ে গেলে তাদের মেরে ফেলা হতো। কি অবস্থা! একসময় কার্টিস নরখাদক ছিল, আজ সেই ইঞ্জিনের মধ্যে হাত ঢুকিয়ে ছোট টিমিকে বাঁচায়। টিমির জন্য কার্টিস নিজের হাত হারায়। কার্টিস ইয়োনাকে দিশটা দিয়ে দেয়, আর ইয়োনা ক্রোনেল বোমার সদেতে আগুন জ্বালিয়ে দেয়। লড়াইয়ের মাঝখানে ইঞ্জিন রুমের দরজা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইঞ্জিন রুমের দরজা বন্ধ করা যায় না। ফলে টিমি আর ভিনাকে বাঁচাতে কার্টিস আর নামগো ছুটে এসে ভিনা আর টিমিকে জড়িয়ে ধরে। প্রচন্ড জোরে বিস্ফোরণ হয়। এই ভয়াবহ বিস্ফোরণের জন্য এটি তুষার ধস নামে আর ট্রেনের উপর আছড়ে পড়ে। এর জন্য ট্রেনটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। পুরো ট্রেনের বগিতে একের পর এক বিস্ফোরণ হতে থাকে, আর ট্রেনের সব মানুষ মারা যায়। ইয়োনার জ্ঞান ফেরে। ইয়োনা দেখে যে নাম্বু আর কার্টিস বেঁচে নেই। ইয়োনা বাচ্চা টিমিকে নিয়ে ট্রেনের বাইরে বেরিয়ে আসে। ইয়োনা দেখে পাহাড়ের গা বেয়ে ঘুরে বেড়াচ্ছে একটি সাদা ভাল্লুক। ইয়োনা খুব খুশি হয়। ইয়োনা ভাবে যে এই ভাল্লুকটি যদি এই পরিবেশে বেঁচে থাকতে পারে, তাহলে ইয়োনা আর টিমি কেন পারবে না। এখন এখান থেকেই সবকিছু আবার শুরু হবে, আবার নতুন করে সেজে উঠবে সবুজ পৃথিবী। মুভিটির এখানে শেষ হয়ে যায়। এবার কিছু জায়গা ক্লিয়ার করি, কেন মেশিন ইঞ্জিনটিকে প্রবৃত্ত ইঞ্জিন আর উইলফোর্ডকে ঈশ্বর বলছিল। এই ট্রেনটা 17 বছর ধরে একটু ভুল হয়ে গেল, কারণ ট্রেনটা তো একবার একটু চিড়ি না বিচে পার করেছিল, তাই জন্য 18 বছরই হবে। তো ট্রেনটা 18 বছর ধরে পৃথিবীর মধ্যে বেঁচে থাকা মানুষদের নিয়ে ছুটে চলছিল। পৃথিবীর মধ্যে বেঁচে থাকা মানুষদের ভরসা ছিল এই ট্রেনটা, তাই এই ট্রেনের ইঞ্জিনকে শ্রদ্ধাবশত মেশিন আর বাকি গাটরা পবিত্র ইঞ্জিন বলে মনে করত। আর এই ইঞ্জিন সহ পুরো ট্রেনটা যেহেতু উইলফোর্ড বানিয়েছে, আর পৃথিবী ধ্বংস হবার পরও এত হাজার মানুষ ট্রেনে বেঁচে থাকতে পেরেছে, তাই মেশিন উইলফোর্ডকে ঈশ্বর রূপেই মানত। দ্বিতীয় হলো, হঠাৎ করে বরফের যুগ দেখা গেল কেন? কারণটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীতে দূষণ অনেক মাত্রা ছাড়িয়ে গেছিল, তার ফলে রোগ বৃদ্ধি পেতে থাকে। 2014 সালে এই গ্লোবাল ওয়ার্মিং থামানোর জন্য 79টি দেশ মিলে একটা CW7 নামের রাসায়নিক পদার্থ সৃষ্টি করে, এবং বিজ্ঞানীদের ধারণা ছিল এই CW7 যদি পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবী শীতল হবে। কিন্তু উইলফোর্ড জানতো, যদি আকাশে CW7 ছড়ানো হয়, তাহলে পৃথিবীতে তুষার যুগ নেমে আসবে। তাই উইলফোর্ড টেকনোলজি আর নিজের ব্রেন লাগিয়ে একটি অত্যাধুনিক স্পেশাল ট্রেন আবিষ্কার করে। এই ট্রেনে ভবিষ্যতের জন্য খাবার, বিভিন্ন প্রয়োজনীয় স্যাম্পল এবং সবকিছু সংরক্ষণ করা সম্ভব ছিল। তুষার যুগ আসলে মানুষ এই ট্রেনে বেঁচে থাকতে পারবে, সব রকম বন্দোবস্ত করে এই ট্রেনটা বানানো হয়েছিল। যখন 2014 সালে 1 জুলাই এই CW7 আকাশে ছড়ানো হয়, তখন এই এক্সপেরিমেন্টটা পুরোপুরি ব্যর্থ হয়, আর পৃথিবী এতটাই ঠান্ডা হয়ে যায় যে এক ভয়াবহ বরফের যুগ শুরু হয়ে যায়, আর মানব সভ্যতা একেবারে শেষ হয়ে যায়। এই হলো আসল কারণগুলো। এবার প্রশ্নটি হচ্ছে, আপনি যদি ট্রেনে থাকতেন বা আপনি এই বগিতে থাকতেন, তাহলে আপনি কি করতেন? আর সুযোগ পেলে আপনি কি উইলফোর্ডের মতো হতেন, ভাবনা চিন্তা করতেন, নাকি কার্টিসের মতো সবকিছু ত্যাগ করে মানুষদের বাঁচাতেন? এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ধরনের মুভির এক্সপ্লেনেশন শুনতে হলে বা অন্যান্য সাথে মুভি এক্সপ্লেনেশন শুনতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আগের ডে আফটার টুমরো মুভির এক্সপ্লেনেশনকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য সিনেমি এক্সপ্লেনেশনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।